ডক্টর মোহাম্মদ ইউনূস উনি নিজে একজন লেখক। তা তার বই যারা এখন প্রকাশ করে তখন প্রকাশ করেছেন কিংবা এখন প্রকাশ করছেন, অতীতে করেছেন, তাদেরকে জেল খাটতে হবে? তখন রাজনৈতিক মামলাগুলোকে আদালত ভিন্ন চোখে দেখতেন। তো দরজা খোলার পর চারদিক থেকে আমাকে ঘিরে ফেলানো হলো। পুলিশের সঙ্গে সিভিল ড্রেসে কয়েকজন ছিলেন। গভীর রাত, অন্ধকার রাত, আমি তো বলতে পারি এক ধরনের গোম। প্রিয় দর্শক, শুভেচ্ছা জানাচ্ছি চর্চার পক্ষ থেকে। আজকে আমরা একটি বিশেষ পডকাস্টের আয়োজন করেছি। আপনারা জানেন যে একজন প্রকাশকের কাজ সৃজনশীল বই প্রকাশ করা। আমাদের সঙ্গে আজকে একজন প্রকাশক যুক্ত হয়েছেন আমাদের এই পডকাস্টে। কেন যুক্ত হয়েছেন তিনিই বলবেন। আপনাদেরকে শুধু একটু জানিয়ে রাখি, এই প্রকাশককে গত অন্তর্বর্তী সরকারের আমলে কমপক্ষে ৭১ দিন কারাগারে থাকতে হয়েছে। আমরা আজকে কথা বলবো চারুলিপি প্রকাশনের প্রকাশক হুমায়ুন কবিরের সঙ্গে। হুমায়ুন কবির, আপনাকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছে। হুমায়ুন কবির, আমরা জানি এবং অনেক পরে জেনেছি যদিও যে আপনাকে একজন প্রকাশক হিসেবেই ৭১ দিন জেলে থাকতে হয়েছে এবং সেই মামলা এখনও চলছে। আপনি যদি আমাদেরকে জানাতেন যে কেন আপনার বিরুদ্ধে এই মামলা হলো, এটা পরে জানবো হয়তোবা, কিন্তু কি হয়েছিল আসলে, ঘটনাটা কি এবং কবের এই ঘটনা? ধন্যবাদ। এটা হলো অক্টোবরের মাসের ১ তারিখ। তো অক্টোবরের ১ তারিখে আমার বড় ছেলের জন্মদিন। তো প্রতি বছর আমরা বাড়িতে কিংবা শ্বশুর বাড়িতে তাদের চাহিদা মতো, আমার বাবা মা ততদিন ছিলেন, জীবিত ছিলেন, তারা গত হয়েছেন ১ বছর হলো এই জানুয়ারির ২৬ তারিখ। তা আমরা বাড়িতে গেছি গাজীপুরে ওর জন্মদিন পালন করব বলে। তা আমার শাশুড়ি মা, তিনি আমার বড় ছেলের জন্য হাতে পালা মোরগ আর অন্যান্য মানে খাবার। কোথায় গিয়েছিলেন আপনারা এবং কবে সেটা? গাজীপুর। আমরা গেছি সেপ্টেম্বর মাসে বাড়িতে। ২০২৪ সালের নাকি 25-এর অক্টোবরের ১ তারিখে আমার বড় ছেলের জন্মদিন। তা সকালবেলা তারা আমাকে বলেছিল যে তাদের সঙ্গে তাদের নানু বাড়ি চলে যেতে। যেহেতু আমার বাড়িতে কাজ চলছিল মিস্ত্রির, আমি বললাম যে না, আমি থাকি, তোমরা যাও। তো তারা গেল। ঠিক সন্ধ্যার সময় আমার শ্বশুর বাড়ি থেকে সবাই আমাদের বাড়ি চলে আসে এবং সন্ধ্যার পর থেকে রাত্রি 11:30 পর্যন্ত সবাইকে নিয়ে রান্নাবান্না, খাবার দাবার কমপ্লিট করি। সবাই চলে যাওয়ার পর আমার ওয়াইফ বলল যে এখন সবাই ক্লান্ত, আমরা ঘুমিয়ে যাই। সাধারণত বাড়িতে গেলে আমার বারান্দার মধ্যে, বাড়ির সামনে তো মার কবর, আমি অনেক রাত পর্যন্ত বসে থাকি। তা সেদিন যেহেতু তারা ছিল তাদের যে জলদি ঘুমাতে হবে, পরের দিন সকালবেলা মিস্ত্রি আসবে, সেই জন্য যেই আমি ঘরের মধ্যে ঘুমাতে গেলাম তখনই বাড়ির বাইরে থেকে জানালার মধ্যে ঠকঠক করে টোকা। এটা কটার দিকে? রাত 11:36। 11, মানে 11:30 দিকে প্রায় 11:36। আমি ঠিক তখন ঘড়ি আমি দেখেছি 11:36। আপনি তখন আপনার গ্রামের বাড়ি মানে গাজীপুরে? গাজীপুর শ্রীপুরে। তো জানালা খোলার সঙ্গে সঙ্গে দেখা গেল পুলিশ, অনেক পুলিশ। তা আমার ওয়াইফ বলল পুলিশ। আমি বললাম অসুবিধা কী, কারণ আমার নামে পুরো বাংলাদেশে কোনো মামলা কখনোই ছিল না, আমার কোনো ভয়ের কোনো কারণ নাই। তা আমার পুলিশ বলল যে দরজাটা খোলেন। তো দরজা খোলার পর চারদিক থেকে আমাকে ঘিরে ফেলানো হলো। পুলিশের সঙ্গে সিভিল ড্রেসে কয়েকজন ছিলেন। তো আমি জিজ্ঞেস করলাম ওনারা কারা, ওনারা কি পুলিশ? পুলিশ বলে না, ওনারা আমাদেরই লোক। আমি ওকে, বলেন আপনি কি করেন? আমি প্রকাশক। তো কোথায় থাকেন? আমি ঢাকায় থাকি। এই বাড়ি কার? আমার বাড়ি। তা আমার বড় ভাইয়ের কথা জিজ্ঞেস করলেন তারা কোথায়? তেমন সে তো এই বাড়ি থাকে না, সে তার বাড়িতে থাকে। উনি কোথায় থাকে? ওনার বাড়িতে থাকে। আচ্ছা আচ্ছা। ঠিক ওই মুহূর্তে একজন একটা মোবাইল দিয়ে ওই এসআইয়ের কাছে ছবি দেখালেন যে স্যার এই যে এটা। তো সেখানে এসআই আমাকে মোবাইলটা দেখালেন যে দেখেন তো এটা কি আপনি? আমি হ্যাঁ আমি। আমার ছবিটা ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। তো উনি বললো যে ওনার সঙ্গে কেন ছবি তুলতে গেলেন? তো ওনাকে বললাম যে আমি তো প্রকাশক, যাদের বই আমি প্রিন্ট করি এবং বইটি যখন উদ্বোধন হয়, একটি অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানে প্রকাশককে থাকতে হয়। এরকম প্রচুর লেখক আছেন যারা অন্য দলের
বড় নেতা কিংবা সমর্থক এরকম আছেন। আর আমরা যখন বই প্রকাশ করি তখন আমরা কে কোন দলের সেটা দেখে প্রকাশ করি না, লেখকের বই প্রকাশ করি। তো উনি আমাকে বললেন যে আপনাকে ওসি স্যার সালাম দিয়েছেন, প্লিজ একটু একটা গেঞ্জি গায়ে দিয়ে নেন, একটু চা খাবেন, আবার আপনাকে বাড়ি দিয়ে যাব। তাহলে এত রাতে কি কেউ চা খেতে ডাকে? আপনি যান, আমি কালকে সকালে আমি আসবো, চা খেতে আসবো। তখন দুর্গাপূজা চলছিল। তো বললো যে না অসুবিধা নেই, আমরা গাড়িতে নিয়ে যাব, আবার আমরা আপনাকে দিয়ে যাব। তার মানে তারা গ্রেফতারের কথা বলছে না, গ্রেফতার আটকের কথাও বলছে আটকের না। কথা বলেন নাই। তা আমার ওয়াইফ বলতেছে যে না একা যেতে দেবো না, সঙ্গে আমি যাব। কারণ বড় ছেলে আমার তখন তার খালার বাড়ি চলে গেছে ওদের খালার সাথে, আমার সঙ্গে আমার ওয়াইফ এবং ছোট বাচ্চাটা ছিলেন। তা ছোট বাচ্চা একদম কিংকর্তব্যে বিমূঢ় হয়ে গেছেন, একটু সে ভয় পাচ্ছিল। তারপর আমি হেঁটে যাচ্ছি গেঞ্জি গায়ে দিয়ে, লঙ্গি পরা অবস্থায়, একরকম বলতে পারেন এত গভীর রাত, অন্ধকার রাত, আমি তো বলতে পারি এক ধরনের ঘুম। আমি যখন আমার বাড়ির পাশে মূল রাস্তা, মনে হচ্ছিল যে আপনাকে গুম করা হচ্ছে একদম। তা মূল রাস্তা যখন উঠলাম তখন দেখলাম পুলিশের গাড়ি দাঁড়ানো কতগুলো। তখন উঠালেন গাড়ির মধ্যে। কিছু দূর যাওয়ার পর আমার পাশ থেকে একজন দাড়িওয়ালা পুলিশ, সাধারণ হবে পুলিশ, কানে কানে বলছে আমাকে, স্যার আপনাকে তো অ্যারেস্ট করবে। তা আমি কেন? সে আর কোনো উত্তর দিলেন না। তা তখনই আমার ওয়াইফকে আমি বললাম যে আমাকে তো বলছে যে আমাকে অ্যারেস্ট করবে। তখন সে ঘাবড়ায় গেল। ঘাবড়ায় গিয়ে সে আমার আত্মীয় স্বজন যারা আছে তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলো। তো পুলিশ তখন ফোন করতে দিচ্ছে না কাউকেই। তা আমাকে নিয়ে গেল থানায়, বললো যে ওসি সাহেব আসবেন, আপনি একটু অপেক্ষা করেন, ওনার সঙ্গে কথা বলবেন। এ বলে আমাকে যে কাস্টডিতে রাখা হয় সেখানে আমাকে থানার শ্রীপুর থানায় কাস্টডিতে নেওয়া হলো। এবং আমার কাছ থেকে সাধারণ যে বসতে দেওয়া সেটা না, আপনাকে ডাইরেক্ট একবারে গারদে নিয়ে গেল। গারদ না, গারদের সঙ্গে একটা স্পেশাল গারদ আছে যেটা নারীদের জন্য রাখা হয়। যদি নারীরা না থাকে সেখানে যাদেরকে একটু স্পেশাল মনে করে তাদেরকে রাখা হয়। তো সেখানে রাখা হলো আমাকে, মানে আমার পরিবার থেকে, আমার বাচ্চা থেকে আমাকে বিচ্ছিন্ন করা হলো। এবং তারা কিছুই জানে না যে আপনাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে, কি জন্য নিয়ে যাওয়া হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে কিনা, এইসব কিছুই তারা জানে না। তারা কেউ জানে না। ততক্ষণে আমার যাদের খবর দেওয়া হলো, অনেক রাত হওয়ার ফলে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসতে পারে নাই। এবং পরের দিন সকালবেলা আমাকে ওখান থেকে চালান করা হলো কোর্টে। কোর্টে আনতে আনতে হয়তো 3:30 4টা বেজে গেছে। সেখান থেকে চালান করা হলো কারাগারে। জীবনের প্রথম যাত্রা। কোনোদিন আমি গারদে যাইনি, কোনোদিন থানায় যাইনি, কোনোদিন জেলখানা যাওয়ার তো প্রশ্নই ওঠে না। তো জেলখানায় যখন বড় গেটের দোয়ার খুলে আমাদেরকে ঢোকানো হয়, আমি চারপাশ তাকিয়ে দেখছিলাম যে আমি কোথায় প্রবেশ করছি। এবং জেলের কিছু নিয়মকানুন আছে, সেই নিয়মকানুনগুলো আমাদের জানা নাই। যেমন ঢুকলে প্রথমে 4 জন করে বসানো হয়, গণা হয়। তাদের সঙ্গে জেলখানার যে আচরণ, সেই আচরণগুলো করা হয়, যে আচরণগুলো হয়তো আমাদের সঙ্গে সাধারণভাবে যায় না, আমরা ওই আচরণের সঙ্গে অভ্যস্ত না। তা আমি ওখানে যে কারারক্ষী একজনকে বললাম যে আমার একটা অপারেশন হয়েছিল, মানে আমি ওইভাবে বসতে পারি না। তখন তার একটা অনুমতি সাপেক্ষে আমাকে দাঁড়ায় থাকার জন্য সে পারমিশন দেয়। তারপরেও সেখান থেকে রাত সম্ভবত 8টার কাছাকাছি হবে, আমাকে জেলখানার মূল যে ভবনগুলো যেখানে আসামিদেরকে রাখা হয় সেখানে নেওয়া হলো। এর কাশিমপুর গাজীপুর জেলা কারাগার। গাজীপুর জেলা কারাগার। তো ওখানে ওই রুমের মধ্যে ছিলেন তখন আমাকে যখন নেওয়া হয় তখন ছিলেন আরও 7 জন। তো ঢোকার পর আমার মামাকে এখানে দেখতে পাই, আপন মামা। তিনি একজন অ্যাডভোকেট, তাকে অন্য একটি মামলায় আগেই অ্যারেস্ট করা হয়েছিল। তারপর সেখানে যে ফ্লোরিং করে থাকা, সেই ছাড় পোকা বেষ্টিত আপনার চাদর কম্বল, কোনো বালিশ পাইনি 4 দিন থাকার জন্য। পানির যে বোতল, আমার হাতে যে পানির বোতলটা ছিল, সেই পানির বোতল মাথার নিচে দিয়ে আমি 4 দিন ঘুমিয়েছিলাম ওখানে। আর জেলখানা তো ভিন্ন জীবন, ঘুমও আসে না। হ্যাঁ, তো আপনার বিরুদ্ধে তাহলে সুনির্দিষ্ট মামলার পরে কি আনা হলো? আপনাকে তো জেলে পাঠানো হলো নিশ্চয়ই একটা মামলার এগেইনস্টে। আমাকে জেলখানায় পাঠানোর পর
যেই মামলা দেখা হলো সেটা আগস্টের 4 তারিখে গাজীপুর জেলার মাওনা বলে একটা জায়গা আছে, সেখানে একটা মারামারি ঘটনা ঘটেছিল। সেই মারামারি ঘটনায় অ্যাটেম্প টু মার্ডার মামলায় আমাকে সন্দেহজনক আসামি করা হয়। অথচ আমি তখন ঢাকায় ছিলাম। আমি তখন কেন, তার আগে এবং পরে দীর্ঘদিন আমি গাজীপুরই যাইনি। হ্যাঁ, আমাকে ওখানে সন্দেহজনক আসামি করা হয়। সেই আসামিতে আমি আসামি, এবং জেল থেকে মুক্তি পাওয়ার পর আমি এখন হাজিরা দিচ্ছি, মামলা চলমান চলছে। আদালতে যখন বললেন আপনি, আদালত কি বলে? না, আদালতে আমাদেরকে এখনো তোলা হয়নি। আচ্ছা, যখন থানা থেকে পাঠানো হলো আদালতে, গারদে রাখা হয়, গারদ থেকে আদালতে বিচারকের মুখোমুখি আমাদের করা হয়নি। আচ্ছা, গারদ থেকে আমাদেরকে জেলখানায় চালান করা হয়। ওটা কি হিসাবে করা হয়, কিভাবে, মানে ওটার প্রসিডিউরটা কি? এটা বিচারক যদি মনে করেন যে সে আসামিকে সে দেখবেন, তার সঙ্গে কথা বলবেন, তখন তাকে নক করেন, তখন তাকে এই কাস্টডিতে কি বলে এটা, তার সামনে হাজির করা হয়। আর যদি মনে করেন যে তার সঙ্গে কথা বলার প্রয়োজন নাই, তাহলে কথা বলেন না। আর একটা ইনফরমেশন হলো, পরবর্তীতে আমি জানতে পাই যে রাজনৈতিক মামলায় যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তৎকালীন আমলে, তাদেরকে ওভাবেই কারাগারে পাঠানো হতো। তাদেরকে দেখবার কিংবা তাদের সঙ্গে কথা বলবার যে প্রয়োজন আছে, সেটা তারা প্রয়োজন মনে করেন নাই। তারপরে আপনি মুক্ত হলেন কিভাবে 71 দিন পর? 71 দিন তো আমার জীবনের একটি কঠিনতম দিন রাত গেল। তার মধ্যে আপনার প্রথম কি বলে এটা, ম্যাজিস্ট্রেট কোর্টে একটা আবেদন করতে হয়, সেখানে জামিন হয় না। তারপর জজ কোর্ট, সেখানেও হয় না। তারপর আসলো হাইকোর্টে অনেক সময় লাগে, কারণ সারা বাংলাদেশের যেই মামলাগুলো হাইকোর্টের দ্বারস্থ হতে হয়, সেই মামলাগুলো থেকে একটা নাম্বার পড়ে, সেই নাম্বার, ডেট এবং ক্যান্সেল হয়, অনেক রকম জটিলতা আছে ওখানে। সেই ধাপগুলো পার হতে 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 তারপর একদিন সেই কাঙ্ক্ষিত দিন আসে, আমার জামিন হয়। জামিনের পর যে আপনি সঙ্গে সঙ্গে বের হবেন, মুক্তি পাবেন, তা কিন্তু না। আপনার জামিনের পর সেটা 7 দিন হতে পারে, 12 দিন হতে পারে, 6 দিনও হতে পারে। আপনার কতদিন ছিল? আমার সম্ভবত 8 দিন। 8 দিন? হ্যাঁ, মানে জামিন হওয়ার পরেও 8 দিন? জামিন হওয়ার পর 8 দিন থাকতে হয়েছে। প্রত্যাখ্যান হচ্ছিলেন কিভাবে আপনি? কি বলা হচ্ছিল তখন, না, যে এই মামলাকে গ্রহণই করা হচ্ছে না নাকি? তখন রাজনৈতিক মামলাগুলোকে আদালত ভিন্ন চোখে দেখতেন। তারা সাধারণত, যেটা আমি শুনেছি আর কি, আমি তো জেলখানায় মানুষের কাছে শুনতে পাওয়া, যে তারা জামিন দিবেন না, সুতরাং কাগজ নিয়ে বসে সময় নষ্ট করার প্রয়োজন নাই। একজন সাংবাদিক হিসেবে তখন আমি আপনার সহধর্মিনী, ওনার সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। তো তখন তার সঙ্গে আমার কথা হয়েছে। তাহলে আমি তো যতটুকু মনে হলো, এবং আপনিও নিশ্চয়ই জানেন যে 2টি সন্তান নিয়ে আপনার সহধর্মিনীর এই সময়টা কাটানো নিশ্চয়ই একটা বড় কঠিন ছিল। এক কথায় বলতে পারি, দুর্বিষহ জীবন তারা পার করেছেন। কারণ আপনি আপনার জীবনের সবচেয়ে কাছের মানুষ কারা আপনি বুঝতে পারবেন যখন আপনি হসপিটালে ভর্তি থাকবেন, অথবা এই ধরনের কারাগারে আপনাকে নেওয়া হবে। তখন জীবন কাকে বলে একদম চোখের সামনে দেখতে পারবেন। এই কথাটা মির্জা গালিব বলে গেছেন, যে দুঃসময়ে মানুষকে চেনা যায়। আমরা কিন্তু আপনার খবরটা জানতে পারি প্রথম ছড়াকার লুৎফর রহমান রিটনের একটা স্ট্যাটাসের থেকে। তিনি সম্ভবত 2025-এর 1 নভেম্বর একটা লেখা লেখেন। সেই লেখার শিরোনাম ছিল প্রকাশক হুমায়ুন গ্রেফতার কেন। তখন আমরা জানতে পারি, প্রায় 1 মাস সময় লেগে গেল আমাদের জানতে যে আপনি ওখানে আছেন। তার মানে কি এই তথ্য কি বাইরে দিচ্ছিলেন না, বা পুলিশও কি জানাচ্ছিল না, জানি না। মানে আপনার কি মনে হয়? হ্যাঁ, এটা পরিষ্কার, পুলিশ জানাচ্ছিলেন না। আমাকে এত গভীর রাতে গ্রেফতার করা হয়, প্রথম তো তুলে নেওয়া হয় এবং আমি থানায় যাওয়ার পর আমি জানতে পারি আমি গ্রেফতার। আমি জিজ্ঞেস করলাম যে কেন, আমার তো কোনো মামলা নেই। আমাকে পরতে একজন এসআই, নাম তার মামুন, সে আমাকে মানসিকভাবে
কথার মাধ্যমে এত টর্চারিং করছিলেন যেটা বলার বাইরে। বারবার তিনি একটি নোটবুক নিয়ে কলম নিয়ে আসছেন, আমাকে জিজ্ঞেস করছেন আপনি ছাত্র রাজনীতি করতেন, আপনি ছাত্রলীগ করতেন, আপনি আওয়ামী লীগের কোন কমিটিতে আছেন, আপনি আওয়ামী লীগের উপদেষ্টা কিনা। আমি তাকে বারবার বলছি আমি স্রেফ একজন প্রকাশক, আমি জীবনে কোনো দিন সরাসরি কোনো রাজনীতির সঙ্গে যুক্ত না, আমি ছাত্র রাজনীতি করি নাই, আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না। এবং আপনি যেহেতু পুলিশে আছেন, আপনি সার্চ করে দেখেন যে আমার নামে আমি বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের সাধারণ সদস্যও নই। তাহলে আপনি আমাকে এনেছেন এখানে এবং আপনি কাস্টডিতে রাখছেন গারদে। তখন প্রচণ্ড মশা ছিল, গারদে এত মশা ছিল এবং দুঃসময়ে যখন বন্দি থাকবেন আপনি প্রচণ্ড ক্ষুধা পায়। তাকে বারবার বলছিলাম পানির কথা, তিনি পানি আমাকে দেননি। আমি বলছি একটি কয়েলের কথা, যে আমি দাঁড়াতে পারছি না, আমি লুঙ্গি পরা ছিলাম, তিনি কয়েল দেননি। মানে মানুষ তো মানুষকে তার প্রাপ্য অধিকারটুকু দিতে হবে। আমি হই বন্দি থাকার পর আমি তো প্রাচীন যুগে নাই, আমি তো গুহার মধ্যে বসবাস করছি না। আমি একজন প্রকাশক তার কাজ কি? বই ছাপবেন, বই প্রকাশ করবেন। আর সরকারের কি কাজ? একটি বইয়ের মধ্যে রাষ্ট্রবিরোধী কোনো কথা আছে কিনা, ধর্মবিরোধী কোনো কথা আছে কিনা, সরকার বিরোধী কোনো কথা আছে কিনা, সে কাজগুলো রাষ্ট্র দেখবেন। বইটা চলবে কি বইটা বন্ধ হবে রাষ্ট্র দেখবেন। প্রকাশক তার সঙ্গে যুক্ত কীভাবে? বইটি প্রকাশ করার মধ্য দিয়ে। কিন্তু মতামতটা কার? লেখকের। সে লেখককে প্রথম জিজ্ঞেস করতে হবে যে আপনি এই লেখাগুলো যে লিখলেন তার সূত্র কী? প্রকাশক প্রকাশ করেছেন, সেই জন্য প্রকাশক তো সুলনা দায়ী নয়। প্রথমত প্রকাশক প্রকাশনা দায়িত্ব পালন করছেন, দ্বিতীয়ত প্রকাশক তো রীতিমতো একজন অধ্যাপকের সমান। কেন সমান? অধ্যাপক ইউনিভার্সিটিতে কলেজে গিয়ে সরাসরি কথাগুলো বলেন, কথা বলে ছাত্রদেরকে শিক্ষা দেন, আর আমরা বইগুলো প্রকাশ করে মানুষের মধ্যে পৌঁছে দিই। তাহলে আমি যে একজন প্রকাশক, সে প্রকাশকের মর্যাদা ততটুকু আমাদেরকে দেওয়া হয়নি ওখানে। এরকম বই তো আরো অনেকেই বের করেছে, অনেকে প্রকাশ করেছে, কিন্তু আপনি গ্রেফতার হলেন। আমি গ্রেফতার হলাম এবং আমার জানা মতে বাংলাদেশে এই বই প্রকাশের জন্য সম্ভবত আমি প্রথম গ্রেফতার হই। আপনার কি মনে হয় আপনি কেন, আরো অন্যরা কি মানে তাদেরকে মাফ করে দেওয়া হলো? কোটান কোট বলছি আমি। না, মাফ করে দেওয়া হয়নি। মানুষ তো একটু যারা আছে এখন আছেন ডিপ্লোম্যাটিক, তারা দুপাশ রক্ষা করে চলার একটা যে ব্যাপার আছে সেটা তারা সম্ভবত আমার মনে হয় করে চলছেন। আপনি করলেন না? আমি মনে করি নাই, কারণ আমি তখন ভাবি নাই যে এই বই প্রকাশ করার জন্য আমাকে অ্যারেস্ট করা হবে, আমাকে জেল খাটতে হবে। আমি কখনো মনে করি নাই। এখন মামলাটির কি অবস্থা হুমায়ুন কবির? মামলা এখন চলমান। আমি অলরেডি কারাগার থেকে বের হওয়ার পর হাজিরা দিয়ে আসছি এবং তারিখ আমাকে গাজীপুরে গিয়ে হাজিরা দিতে হবে। এটার মানে শেষ পরিণতি কি, মানে কখন শেষ হবে বা কি, এটা প্রক্রিয়াটা কি আসলে? আমার লয়ার যেটা বলেছেন যে রাজনৈতিক মামলাগুলো দীর্ঘকাল চলে, সুতরাং আপনাকে প্রিপারেশনে থাকতে হবে যে অনেক লম্বা সময় আপনাকে হাজিরা দিয়ে যেতে হবে। যদি থানা থেকে চার্জশিট থেকে এই নামটা বাদ দেওয়া না হয়, রাজনৈতিক বই প্রকাশ করার জন্য যদি একজন প্রকাশক গ্রেফতার হন এবং তাকে রাজনৈতিক মামলা দেওয়া হয়, তাকে দীর্ঘদিন জেল খাটতে হয়, আমি জানি না আমার এই বেল যেটা দেওয়া হয়েছে সম্ভবত এটা 6 মাসের জন্য দেওয়া হয়। 6 মাস পরে আমি কি বাইরে থাকবো না আবার ভেতরে যাব? তো এই ভয় যদি থাকে তাহলে প্রকাশকরা কি করে বই প্রকাশ করবেন? তাদের তো এখন একটা সেন্সরশিপের মধ্যে যেতে হবে। আজকে আমি একটি রাজনৈতিক মহলের বই ছাপার কারণে যদি আমাকে জেল খাটতে হয়, তাহলে ভবিষ্যতে তো আরও অনেকের হয়তো এই জন্য প্রস্তুত থাকতে হবে। আপনার এই জীবনের এই যে বাঁক বা একটা এই মোড়টা, যেটাকে আপনার জন্য নিশ্চয়ই কঠিন, এর জন্য আপনি কাকে দায়ী করেন? এই জন্য তৎকালীন সরকার যারা দায়িত্বে ছিলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি নিজে একজন লেখক। তা তার বই যারা এখন প্রকাশ করে, তখন প্রকাশ করেছেন কিংবা এখন প্রকাশ করছেন, অতীতে করেছেন, তাদেরকে জেল খাটতে হবে তার বই প্রকাশ করা দায়ে। প্রিয় দর্শক, শুনছিলেন হুমায়ুন কবিরের শেষ প্রশ্নটি।
আমরা এই প্রশ্নটি দিয়েই আজকের আমাদের যে বিশেষ পডকাস্ট সেটি শেষ করব। হুমায়ুন কবির, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের সঙ্গে এসেছেন এবং আমাদের এই অনুষ্ঠানে আপনি প্রথম আপনার এই অভিজ্ঞতা বয়ান করেছেন বলে আপনার প্রতি আমরা কৃতজ্ঞ। আপনাদের প্রতি কৃতজ্ঞ, চর্চার প্রতি কৃতজ্ঞ, এবং আমি আমার এই দুর্বিসহ যে জীবন পার করে আসলাম সেই অভিজ্ঞতা যে আপনার সঙ্গে শেয়ার করতে পারলাম, আমার মনে হয় আমি যে ট্রমাতে আছি সেই ট্রমা থেকে বেরিয়ে আসার একটি টনিক হিসেবে কাজ করবে।